রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আইআরএফসি বলে চিনি। তো আইআরএফসির হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করবো, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। এইবারে আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিটের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পার্টে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 4,000 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 4,200 কোটির রেঞ্জে হলো, তারপরে 5,100 কোটির রেঞ্জে হলো গ্রো করে, তারপরে অ্যাপ্রক্স 7,000 কোটির রেঞ্জে গ্রো করলো, পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স দিয়ে 5,400 কোটির রেঞ্জে হলো, তারপরে কিন্তু আবার গ্রো করে 7,400 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 15,600 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার গ্রো করে 18,400 কোটির রেঞ্জে হলো। তো 18,400 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রো করে হলো 22,800 কোটির রেঞ্জে গ্রো করলো, তারপরে 27,900 কোটির রেঞ্জে, তারপরে 31,600 কোটির রেঞ্জে, 36,100 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 38,300 কোটির রেঞ্জে। তো পরপর আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। শুধু একটা বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন পারফরমেন্স করেছে, নাহলে কিন্তু ওভারঅল কোম্পানিটার মধ্যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বরোয়িং পার্টে। তো আমরা চলে আসলাম বরোয়িং পার্টে। তো বরোয়িং পার্টের হচ্ছে লং টার্ম বরোয়িং। প্রথমে ছিল 52,000 কোটি, 52,200 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 65,000 কোটির রেঞ্জে, তারপরে ব্ল্যাঙ্ক, তারপরে অ্যাপ্রক্স বলতে পারেন 99,800 কোটির রেঞ্জে, তারপরে 1,33,000 কোটির রেঞ্জে, 1,70,000 কোটির রেঞ্জে, 1,63,300 কোটির রেঞ্জে। তারপরে হচ্ছে আমরা যেটা পাচ্ছি পরপর কিন্তু আবার আমরা জিরো পাচ্ছি, পরপর জিরো, তারপরে পাচ্ছি 4,03,100 কোটির রেঞ্জে আমরা লং টার্ম বোরিং পাচ্ছি। তো ন্যাচারাল ব্যাপার এটা লং টার্ম বোরিং থাকবে, যেহেতু এটা ফাইন্যান্স প্রোভাইড করা, অর্থাৎ লোন প্রোভাইড করা রেলওয়ে সেক্টরকে, এটাই হচ্ছে কাজ। তো সেই কারণে লং টার্ম বোরিং বেশি থাকারই কথা। তো লং টার্ম বোরিং রয়েছে। তো এইবারে আমরা দেখছি যে শর্ট টার্ম বোরিং কী রকম রয়েছে। তো আমরা চলে আসছি শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 1,000 কোটির রেঞ্জে, তারপরে 800 কোটির রেঞ্জে, 5,700 কোটির রেঞ্জে, অ্যাপ্রক্স 1,000 কোটির রেঞ্জে, অ্যাপ্রক্স বলতে পারেন 3,000 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 71,000 কোটির রেঞ্জে অ্যাপ্রক্স বলতে পারেন। তারপরে আমরা পাচ্ছি 0 পরপর কিন্তু জিরো পাচ্ছি। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বিশেষ করে বেশি গুরুত্ব দিই লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং বেশি রয়েছে, তো বেশি থাকার কথা ন্যাচারাল ব্যাপার, যেহেতু ফাইন্যান্স কোম্পানি লোন প্রোভাইড করাই এই কোম্পানিটার মূল কাজ। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 400 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 2,000 কোটির রেঞ্জে, তারপরে 5 কোটি, তারপরে 1,200 কোটির রেঞ্জে, 8 কোটি, 100 কোটি, 81 কোটি, 101 কোটি। 101 কোটির পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 450 কোটির রেঞ্জে বলতে পারি, তারপরে 300 কোটির রেঞ্জে, 550 কোটির রেঞ্জে, 450 কোটির রেঞ্জে, তারপরে 12,300 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ক্যাশ মোটামুটি ঠিকঠাকই রয়েছে বলতে পারি 12,300 কোটির রেঞ্জে। আর কোম্পানিটা হচ্ছে শর্ট টার্ম বোরিং জিরো রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং জিরো রয়েছে। তো লং টার্ম বোরিং 4,03,000 কোটির রেঞ্জে আমরা বলতে পারি, যেহেতু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে, তো লোন দেয়, তো সেই কারণে কিন্তু লং টার্ম বোরিং থাকবেই। তো এইবারে আমরা দেখব যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 38,300 কোটির রেঞ্জে আমরা বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখব যে নেট প্রফিটের কীরকম অবস্থান রয়েছে। চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 522 কোটি প্রফিট করলো, তারপরে সেটা গ্রো করে 701, তারপরে 758, 849, 934 পরপর গ্রো করলো, তারপরে হচ্ছে 2,055, তারপরে 2,255, 3,192, 4,416 পরপর কিন্তু গ্রো করলো,
4,416 পরে সেটা আবার গ্রো করে 6,190, তারপরে সেটা আবার গ্রো করলো 6,167, পরপর কিন্তু গ্রো করলো, তারপরে আবার গ্রো করলো 6,412, তারপরে আবার গ্রো করলো 6,506। তো ওভারঅল দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে কিন্তু কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি, এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো অলরেডি কিন্তু আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা একটা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার, যেহেতু এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি, তো গভর্নমেন্টই হচ্ছে প্রোমোটার এটা। তো স্টেক কতটা হোল্ড করে রয়েছে? 86.36% হচ্ছে স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার। অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার। তো সেখানে কিন্তু 75%-এর বেশি কিন্তু স্টেক হোল্ড করে রেখেছে, 86%-এর বেশি। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী হচ্ছে 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখাটা উচিত। তো একটা টাইমের পরে দেখতে পারবেন যে প্রোমোটার কিন্তু OFSN এর কিন্তু এই রেশিওটাকে কিন্তু মেনটেন করতে সক্ষম হবে, দেখতে পাবেন। তো OFS এর ফলে। তো আর হচ্ছে FIS কী আছে? FIS হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 1.01%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 1.08%, তো আর পাবলিক রয়েছে 11.48%। তাহলে এইটুখানি বলবো যে এখানে FIS আর DIS এর অবস্থান খুব কমই রয়েছে, তো পাবলিক 11%-এর মতন, আর যেহেতু প্রোমোটার 75%-এর বেশি রয়েছে। তো এইটা একটা কিন্তু কারণ আপনাদের কাছে হতে পারে, যে কোনো সময় কিন্তু কোম্পানি OFS আনতে পারে। তো এইবারে কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, কোম্পানিটার নাম হচ্ছে IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেক্টরকে ফাইন্যান্স প্রোভাইড করাই হচ্ছে মেন কাজ এই কোম্পানিটার। আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তো মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 1,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। আমরা যদি চলে যাই কোম্পানিটার ROC, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.73%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 13.7%। তাহলে ROC আর ROE হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো IRFC এখন ট্রেড করছে কত? 146 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছিলো, অ্যাপ্রক্স 1,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও আছে কত? 29.35 হচ্ছে PE রেশিও। এবং আমরা যদি চলি এই কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই কত আছে? 229 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 96 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 15%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তো 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 45.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 47%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এটুখানি বলতে পারি 47%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 489%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে
2021-এ লিস্টেড হয়েছে, তাহলে 2021 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 489%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ, 21-এর পরে 22, 23, 24 অ্যান্ড 25। তার মানে হচ্ছে এই জানুয়ারি মাস 1, 2, 3, 4, তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 4 বছর। তো এইটুকুনি বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়। বাট এইটুখানি আমরা বলতে পারি যে 4 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা বলতে পারি 6 গুণের কিন্তু প্রায় কাছাকাছি করে দিয়েছে 4 বছরে। তো আমরা 4 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটা কিন্তু IRFC, এই কোম্পানিটা হচ্ছে রেলওয়েকে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করাই হচ্ছে মেন কাজ, এবং কোম্পানিটা কিন্তু মোনোপলি টাইপের ব্যবসা করছে, এবং কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ছাড়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এটা একটা বলতে পারেন একটা ইউনিক একটা সাইট আপনারা বলতে পারেন, যেহেতু কোম্পানিকে কিন্তু ট্যাক্স পে করতে হয় না। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই কোম্পানিটার ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম। কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।